স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন। এতে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে দু দেশের মধ্যে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এবারের দ্বিপাক্ষীয় বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার পাশাপাশি অভিন্ন নদী তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলবে বাংলাদেশ। দুদিনের সফর শেষে শনিবার রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এটি চলতি মাসে শেখ হাসিনার দ্বিতীয় দফা ভারত সফর। বৃষ্টি কিছুটা কমলেও সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জে এলজিডির ডুবন্ত ও অলওয়েদার সড়কের 90% তলিয়ে গেছে। এতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। জেলার 78টি ইউনিয়নের 1018টি গ্রাম প্লাবিত হয়ে আছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে আছে 10 লাখেরও বেশি মানুষ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, পানিতে ডুবে আছে সিলেটের 1323টি গ্রাম। 547টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজারহাট উপজেলার ধলিয়াডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের 5টি স্পটে দেখা গেছে তীব্র ভাঙন। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সুনামগঞ্জের সার্বিক বন্যার পরিস্থিতির এখনকার অবস্থা কি দেখছেন, আর আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি? তৌসিয়া, আপনি যেমনটি বন্যার পরিস্থিতি বলছিলেন যে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ এবং সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমি প্রথমেই একটু স্বস্তির খবর দিয়ে সবাইকে জানাতে চাই। সেটা হচ্ছে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 55 মিলিমিটার এবং ভারতের যে চেরাপুঞ্জি, যার কারণে আমরা বারবার প্লাবিত হই, সেই চেরাপুঞ্জিতে মাত্র 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। অর্থাৎ দুইটি অঞ্চল মিলিয়ে 100 মিলিমিটারও বৃষ্টিপাত হয়নি, যেটি হচ্ছে সুনামগঞ্জের জন্য খুবই সুখকর একটি খবর। যার কারণে সুনামগঞ্জের যে নদ নদীর পানি, সেই নদ নদীর পানি কমতে শুরু করছে। সুনামগঞ্জের গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং সুনামগঞ্জের এই প্লাবিত অঞ্চলগুলো যে গ্রামগুলো আছে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য মতে 1000-এর অধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এসব আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা রান্না করা খাবার বিতরণ করতে দেখেছি। এছাড়াও জেলা প্রশাসক জানিয়েছেন এসব আশ্রয় কেন্দ্রে এবং যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমি এখন এই মুহূর্তে আছি সুনামগঞ্জের অভিজাত একটি এলাকা নতুন পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় এখনো পুরোটাই জলমগ্ন অবস্থায় আছে। এই যে সড়ক, এই সড়ক দিয়ে এখন নৌকা চলাচল করতেছে। গত কাল থেকে এখানে নৌকা চলাচল করতেছে এবং এখানকার মানুষের মোটামুটি চলাচল ও অনুপযোগী হয়ে পড়েছে সড়ক, তাই এখানে নৌকা দিয়েই চলাচল করতেছে। তবে আজকে কিছুটা পানি কমেছে, যার কারণে এখানকার মানুষ এখন পায়ে হেঁটে যোগাযোগ করতে পারছেন। তৌসিয়া, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সোহানুর রহমান সোহান। এবার জানবো দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর। সবশেষ অবস্থা জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলোর অবস্থা এখন কি, আর তিস্তায় গতকাল নৌকাডুবির যে ঘটনা ঘটেছিল সেখানে নিখোঁজ ব্যক্তিদের কি সন্ধান মিলেছে? জি তৌসিয়া, উজান থেকে নেমে আসা ঢলে এবং দেশের অভ্যন্তরে প্রবল বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকালে কুড়িগ্রামের ফুলবাড়ির শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 21 সেন্টিমিটার
এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানিগুলো বাড়ছে, তবে এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নিচু এবং চর এবং দ্বীপচরের কিছু এলাকা, সেখানে কিছু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এমনিতেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের অলিপুর উপজেলার তিস্তা নদীতে গতকাল রাত 10টায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। আমি যতটা সকালেই খবর রেখেছি, 16 জন মানুষ সাঁতরিয়ে উপরে উঠতে পারলেও এবং বাকি 8 জন মানুষ নিখোঁজ ছিল। গতকাল রাতে একজনকার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেখানে উদ্ধার অভিযান চলছে। তৌসিয়া। সহকর্মী ইউনুস আলী জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে। স্বাদ আর গন্ধে অতুলনীয় রংপুরের হাড়িভাঙা আম আজ থেকে বাজারে পাওয়া যাবে। এবছর প্রায় 2000 হেক্টর বাগানে হাড়িভাঙা আমের চাষ হয়েছে। আমের নাম হাড়িভাঙা। রংপুর অঞ্চলের স্বাদ ও গন্ধে অতুলনীয় এই আম জিআই পণ্য হিসেবে স্বীকৃত। পরিপক্কতা ও আমের প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর আম পাড়ার সময় নির্ধারণ করে সরকার। আম চাষিরা জানান, সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী জুনের শেষ সপ্তাহ থেকে মিলবে হাড়িভাঙা আম। মনে করো মোটামুটি বিঘায় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত তৈরি হয়। এই আম বিদেশ পর্যন্ত যায়। অন্য বছরের চেয়ে এবারে আরো লাভবান। হাড়িভাঙা আম সবচেয়ে মিষ্টি, ভালো সুস্বাদ। তবে সংকট অন্যখানে। দ্রুত পচনশীল এই আম সংরক্ষণের জন্য রংপুরে নেই কোনো ব্যবস্থা। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। হাড়িভাঙা আম জিআই স্বীকৃতি পেয়েছে, একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমটা শেষ হয়ে যায়। সুতরাং এখানে যদি একটা ভালো আম রক্ষণাগার, যেটাতে শুধু আমই থাকবে, সেই ব্যবস্থা কিন্তু ইচ্ছা করলে গভর্নমেন্ট করতে পারে। একদিকে কৃষকরা ন্যায্য মূল্যও পাবে, আর একদিকে যারা ভোক্তা তারা সারা বছর ব্যাপী এই আম পাবে। এবছর রংপুর জেলার 8টি উপজেলার প্রায় 2000 হেক্টর বাগানে চাষ হয়েছে এই আম। 150 কোটি টাকার বেশি হাড়িভাঙা আম বিক্রির আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা প্রত্যাশা করছি যে এবার হাড়িভাঙা আম চাষ করে কৃষকরা লাভবান হবে, ভালো একটি দাম পাবে। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলো হাড়িভাঙা আম সংরক্ষণের উদ্যোগ নিলে এই পণ্যের বাণিজ্যিক পরিধি বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ায় 2 দিনের সফর শেষে ভিয়েতনাম গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে এটি পুতিনের 5ম সফর। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল রয়েছেন। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে উত্তর কোরিয়া সফরে কিম জং উনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। বুধবার পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গত কয়েক বছরে এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2 দেশের মধ্যে সার্বিক অংশীদারিত্ব চুক্তিতে যে কোনো এক দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে এতে। গাজা উপত্যকার রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এর মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলছেন, বুধবার ইসরায়েলি অভিযানে 8 জন নিহত হয়েছেন। স্থানীয়দের কয়েকজন বলেছেন, রাফা শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানে 37,396 জন নিহত হয়েছেন। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধাপরাধ করেছে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এ সংক্রান্ত তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় মরে যাচ্ছে সমুদ্রে থাকা নানা রঙের প্রবাল প্রাচীর। এতে আবাসস্থল হারিয়ে অন্যত্র চলে যাচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণী। ফলে হুমকির মুখে পড়েছেন মৎস্যজীবীরা।
সৌন্দর্যের পাশাপাশি জলজ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে হরেক রঙের বৈচিত্র্যময় প্রবাল প্রাচীর, যা সামুদ্রিক জীব থেকে শুরু করে লাখো মানুষের খাদ্য ও জীবিকার উৎস। এমনকি সমুদ্রের দুর্যোগপূর্ণ ঢেউ ও বন্যার ক্ষতি থেকে উপকূলকে রক্ষায় বড় ভূমিকা রাখে এই প্রবাল প্রাচীর। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এই উপাদানটি আজ বিপন্ন। অতিরিক্ত তাপমাত্রায় ধীরে ধীরে প্রাণ হারিয়ে সাদা হয়ে যাচ্ছে সমুদ্রে থাকা হরেক রঙের প্রবাল প্রাচীর, যা থেকে রেহাই পায়নি থাইল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত চান্থাবুরি প্রদেশের প্রবালগুলো। ব্যাংককের বাজারে বেশিরভাগ সামুদ্রিক খাদ্যপণ্যের যোগান দেয় চান্তাবুরি প্রদেশের মৎস্যজীবীরা। তবে প্রবাল মরে যাওয়ায় কমে এসেছে মাছ ও অন্যান্য সামুদ্রিক পণ্যের যোগান, ফলে ভাটা পড়েছে এসব মানুষের আয়। এভাবে চলতে থাকলে এক সময় সমুদ্র থেকে পাওয়া মৎস্যজাত পণ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা, যার কারণে বিশ্বে অস্থিতিশীল হয়ে উঠতে পারে সামুদ্রিক খাদ্যপণ্যের বাজার। থাইল্যান্ড উপসাগরের 50% এবং আন্দামান সাগরের 30% প্রবাল পুরোপুরি নষ্টের পথে। এসবের জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাব ছাড়াও সমুদ্র ভ্রমণে যাওয়া পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক পণ্য ও ময়লাকে অন্যতম কারণ হিসেবে দেখছে থাই কর্তৃপক্ষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ইউরো চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে স্পেন আর ইতালি। ম্যাচ শুরু রাত 1টায়। আরেক ম্যাচে সি গ্রুপে রাত 10টায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ডেনমার্ক ও ইংল্যান্ড। প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ উদ্বোধন করে স্পেন। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়েই চোখ রাখবে পেদ্রি, রদ্রি, কারভাহালরা। তবে আলবেনিয়াকে হারানো ইতালি দীর্ঘদিন পর ছন্দে ফিরেছে, তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই স্প্যানিশদের। এছাড়া পরিসংখ্যানেও পিছিয়ে আছে স্পেন। ইউরোতে 7 বারের দেখায় 2 জয় আর 3 হার আছে লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের। সি গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ডেনমার্ক। দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, তবে পরিসংখ্যানে বেশ এগিয়ে হ্যারিকেনরা। ইউরোতে 6 বারের দেখায় 3 জয় আর 1 হার আছে ইংলিশদের। কোপা আমেরিকার 48তম আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। অংশ নিচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার 16টি দেশ। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বসছে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। 48তম এ আসরে অংশ নিচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার 16টি দেশ। 4 গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নেবে দলগুলো। 21 জুন আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে 14 জুলাই। ফাইনাল হবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। এবারের আসর দিয়ে কোপায় নিজের ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার বন্ধু ডি মারিয়ারও শেষ কোপা আমেরিকা এটি। কাতার বিশ্বকাপ জয়ের পর কোপা আমেরিকার বাছাই পর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। একমাত্র হার উরুগুয়ের কাছে। প্রস্তুতি ম্যাচগুলোতেও এসেছে জয়। বিপরীতে প্রতিপক্ষ কানাডা কোপায় এবারে প্রথম মুখোমুখি হবে আলবিসেলেস্তাদের। এই গ্রুপের অপর 2 দল পেরু ও চিলি। বি গ্রুপে লড়বে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। সি গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। আর ডি গ্রুপে আছে শক্তিশালী ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকাকে ঘিরে প্রতিবারই থাকে ভিন্ন রকমের উত্তেজনা। কারণ এ আসরে দেখা মেলে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল শৈলী। যদি বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তবে 2021 সালের মতো ফাইনালে দেখা হতে পারে এবার ফুটবলের 2 পরাশক্তির। ব্রাজিল আর আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের একই রাতে কোয়ার্টার ফাইনালে আলাদা ম্যাচ খেলতে নেমেছিল 2 দল। চিরপ্রতিদ্বন্দ্বী 2 দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। কিন্তু সবার আশাকে তুড়ি মেরে আর্জেন্টিনা চড়েছে সাফল্যের এভারেস্টে, আর ব্রাজিলের ফুটবল লিখেছে হতাশার গল্প। এবার কোপায় এই 2 দলের দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে, যদিও তার জন্য অপেক্ষা করতে হবে 14 জুলাই ফাইনালের মহারণের আগ পর্যন্ত। নেইমারকে ছাড়াই কোপা আমেরিকার জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল, যেখানে পুরান আর নতুনদের মিশেলে গড়া দলটা নিয়ে আশা দেখছেন ভক্ত সমর্থকরা। পোর্তোর 24 বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন এই স্কোয়াডের একমাত্র নতুন মুখ। আছেন রদ্রিগো, এনরিকে, ভিনিসিয়াস জুনিয়ররা। ক্যাসিমিরো, রিচার্লিসন সহ গ্যাব্রিয়েল জেসুসেরও জায়গা হয়নি দরিবলের কোপা আমেরিকার স্কোয়াডে।
তবে দরিবল আসার আগে দলের অবস্থা ছিল ভয়াবহ। প্রীতি ম্যাচে মরক্কোর মতো দলের কাছে হারের পর বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ হারে ব্রাজিল, যা বিশ্বকাপ বাছাইয়ে তাদের নামিয়ে দিয়েছে 6 নম্বরে। কিন্তু দরিবল দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল পুরনো সময়ের কিছু ঝলকও দেখিয়েছে। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর পর ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে স্পেনের বিপক্ষে। সবশেষ মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র দিয়ে শেষ করেছে কোপার প্রস্তুতি। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে চোট সমস্যা থাকলেও 23 বছর বয়সী এই তারকাকে দলে রেখেছেন স্কালোনি। ম্যান ইউর হয়ে দারুণ এক মৌসুম কাটানো আলেহান্দ্রো গার্নাচো কোপা আমেরিকার দলে আছেন। তার ক্লাব সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজও আছেন মূল দলে। বিশ্বকাপ পরবর্তী সময়ে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। কেবল উরুগুয়ের কাছে একটি ম্যাচ হেরেছে তারা। একঝাঁক তরুণ তুর্কি ও মেসিকে সঙ্গে নিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে জেতার পর গুয়েতেমালাকে তারা হারিয়েছে 4-1 গোলে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।